গত 15 বছর হয়েছে আপা সাইবার বুলিং, সেটা এক পক্ষ করেছে, লীগ করেছে। এখন যেটা করছে লীগ এবং শিবির দুটো মিলে করছে। আমি সেটাই বলতে যাচ্ছি, তো এবং ওই বেশি জন্য ভিজিবল। ভিজিবলটা বেশি, কিন্তু হয়েছে কিন্তু তাই। মানে ধর্ষণের বিরুদ্ধে একটা মহাসমাবেশ হয়েছিল 2020 সালে। সেই সময় যেসব নারীরা ওটার সাথে জড়িত ছিলেন এবং যেসব পুরুষ বা আমরা যাদের সাথে যুক্ত পুরুষরা যুক্ত ছিলেন, সবাইকে কিন্তু লীগ মানে ছাত্রলীগের অংশ সাইবার বুলিং করেছে। এবং নারীকে করেছে নারীর শরীর নিয়ে, নারীকে নিয়ে, আর ছেলেদেরকে করেছে তার মাকে নিয়ে বা বোনকে নিয়ে। এটাই হয়, এটাই হয়। তো নারীর প্রসঙ্গে আমি যেটা বললাম যে কেন নারীর শরীরকে নিয়ে আসা হয় বা নারীর যৌনতাকে দিয়ে হচ্ছে গালিগুলো তৈরি হয় বা রাজনৈতিক ভাষ্য তৈরি হয়, এটাই আসলে পিতৃতান্ত্রিক রাজনৈতিক ভাষ্য। এটাই করা হয় কারণ নারীর শরীরকে একটা যুদ্ধক্ষেত্র ভাবা হয়, যুদ্ধে কেন নারীকে ধর্ষণ করা হয়, সেই যে মনস্তত্ত্ব যে যুদ্ধে যদি একটা নারীর শরীরে আমি যদি মানে শত্রুপক্ষ মনে করে আমি যদি বীর্য ঢুকাতে পারি এবং সেটা দিয়ে যদি গর্ভধারণ করে নারী, তার মানে তার সবচেয়ে বড় অপমান হবে, ওই রাষ্ট্রে আমার বীর্য থাকবে। ব্যাপারটা অনেকটা এই সেন্স থেকে তারা যুদ্ধক্ষেত্রে ধর্ষণগুলো করে। একই ঘটনা যখন গণঅভ্যুত্থানকে বা কোনো একটা আন্দোলনকে কেউ যখন প্রশ্নবিদ্ধ করতে চায় নারীর শরীর দিয়ে, তখন সে মনে করে যে ওকে এভাবে ওই ধর্ষণ মনস্তত্ত্ব দিয়েই কিন্তু ওই অপমানটুকু সে করতে চায়, এবং এটাই এর ভাষা। সুতরাং আমি মনে করি যে যখন রাজনীতির ভাষা আসলে তৈরি করা দরকার, আমাদের নারীবাদী রাজনীতি থেকে এটা দেখা উচিত যে এই রাজনৈতিক ভাষ্যগুলো আসলে কীরকমভাবে হবে। রাজনৈতিক ভাষ্যগুলো কি এরকম পিতৃতান্ত্রিক ভাষা দিয়ে তৈরি হবে? এই বিনির্মাণ থাকবে? যদি এই নির্মাণগুলোই থাকে তাহলে কিন্তু কখনোই আমি রাজনীতির নতুন মাঠ তৈরি হবে না, বারবার এগুলোই হবে না প্রভা। কিন্তু আপনি যেটা বলছিলেন যে গত সময়গুলোতেও হয়েছে, আমরা হয়তো ওইভাবে দেখি নাই, কিন্তু এই সময়ের একটা সিগনিফিক্যান্ট জায়গা কি সেটা ছিল না যে নারীর যে ভাষার কথা বলছেন, এই ভাষা দিয়ে নারীকে যখন বিশ্ববিদ্যালয়ে বিপর্যস্ত করা হলো, সেই পুরুষটির মালায় যখন গলায় যখন ফুলের মালা বা কোরআন শরীফ দেয়া হলো, এরকম একটি পবিত্র গ্রন্থ, সেইখানে আপনার মনে হয় না যে এটা একটা নতুন মাত্রা যোগ করেছে? আপা অবশ্যই ফরমেশন তো বদলায়। আমি দ্বিমতটা করেছি এই জায়গায় যে সাইবার হয়রানি বা এই ধরনের মানে এটা কম ছিল কিনা আমি জানি না, কারণ ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নারীটি ধর্ষণের শিকার হলো ছাত্রলীগ দিয়ে, মাত্র 3 মাসের মাথায় ছাত্রলীগ জামিন পেয়ে গেল এবং সেই ক্যাম্পাসে সে দোকান দিয়েছে। এই ঘটনাগুলো তো ঘটেছে এবং সেই নারীটি প্রতিদিন ক্যাম্পাসে যেতে যেতে সে তার ঘটনা এখনো ঘটে। হ্যাঁ, মানে আমি বলছি যে এই ফর্মটা ছিল, কিন্তু ও যে বলেন তৌহিদি জনতা মালা দিয়ে, এই ফরমেশনটা ওভাবে তৈরি হয়নি। এই ফরমেশনটা আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের পরে। তৌহিদি জনতা যে ফুটবল বন্ধ করে, তৌহিদি জনতা গিয়ে ফুলের মালা দিচ্ছে, তৌহিদি জনতা গিয়ে লালনের মেলা বন্ধ করছে, সবগুলো এগুলো একটা মবক্রেসি তৈরি করা। এইটা কি আপনার ওটা মনে হয় না যে জুলাইয়ে যেহেতু আমাদের এক্সপেকটেশন অন্যরকম ছিল না, আমাদের প্রত্যাশার জায়গাটা আমরা অন্যরকম একটা বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, নতুন রাজনৈতিক দল দেখতে চেয়েছি, নতুন করে নারী নেতৃত্ব দেখতে চেয়েছি, নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা চেয়েছি। তো সেই জুলাই যখন মানে গত 1.5 বছরে এই বিষয়গুলো আরও বেশি করে সামনে আসলো, থামলো না বা কমলো না, অথবা ডক্টর ইউনূস যার সমস্ত জীবনের প্রাপ্তির পেছনেই আসলে প্রান্তিক নারী, সেই নারীকে তার রিজিমের সময় এরকম করে অবমাননা করা হলো, তাহলে এইটা কি কোনো রাজনৈতিক পরিকল্পনা? আপা রাজনৈতিক পরিকল্পনা তো অবশ্যই। আমরা গণ আন্দোলন করেছি শহীদ মিনারের ডাক দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয়েছে রুদ্ধদ্বারে, খুবই রাজনৈতিক। আপনার কিভাবে এই সরকার গঠন হয়? তাদের যে মানুষটি গণ আন্দোলনের সাথে ন্যূনতমভাবে কোনোদিন যুক্ত ছিল না, সে মানুষটি যখন সরকার প্রধান হয়ে যায় তার তো কোনো বেস থাকে না। সে যে মেসেজটা দেবে সেই মেসেজগুলো আসলে কি হবে? সে ভালো ভালো কথা বলতে পারে। এখন মানবাধিকার কর্মী হিসেবে আমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু রাজনীতি তো বা রাষ্ট্র তো শুধু মানবাধিকার দিয়ে মানে কর্মী দিয়ে আর চলে না, তার তো একটা রাজনৈতিক সারফেস থাকতে হবে, বেস থাকতে হবে। আমাদের সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা ছিল না, সেটা একদমই ছিল না, যার কারণে মবক্রেসি বা মব গভর্নেন্স হিসেবেই তারা প্রতিষ্ঠিত পেয়েছে। এবং আমরা তো এমনিই আমি বলছি যে সমাজ তো এমনি পিতৃতান্ত্রিক এই এলিমেন্টসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এই ফ্যাসিবাদী এলিমেন্টসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে কি করবে আসলে? যখন দেখছে যে সরকার নিজেই মব গভর্নেন্স হয়ে গেছে, তাহলে তার যে ছড়িয়ে ছিটে থাকা স্পেসিফিক গোষ্ঠীবদ্ধ যে গ্রুপগুলো,
তারা তো সবসময় এটা করতে চায়, তারা তো ওই কাজটাই করতে চায়, তারা তাই করেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়নি, কোনো আইনের শাসন ছিল না। এটা যদি হয় প্রভা, যে আপনি বললেন যে ডক্টর ইউনূস তার যেহেতু রাজনৈতিক কোনো অভিজ্ঞতা না, ছিল নেই। না এই কারণে, কিন্তু জুলাই পরবর্তীতে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখলাম, এই রাজনৈতিক দলের লিডিংয়ে যারা থাকলেন, হ্যাঁ, বা যেসব নারীদের কথাও যদি আমরা বলি, তাদের কি আসলে কোনো রাজনৈতিক পরিচয় ছিল? সেটা কি লুকায়িত ছিল? অনেক কি লুকায়িত ছিল। আচ্ছা। আমরা তো গুপ্ত কথাটা এমনি বলি না, মানে একটা সময় তারা আসলে ক্ষমতাপন্থী। তখন যখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ ছিল তখন তার মধ্যে থেকে তারা রাজনীতি করেছে। যখন জুলাইয়ের পরেও, জুলাইয়ের সময়ও না, কারণ জুলাইয়ের সময় যদি তারা তাদের পরিচয় প্রকাশ করতো, অনেক জনগণই হচ্ছে তাদেরকে আসলে বাদ দিয়ে মানে আন্দোলন হতো। অনেকে বলে যে আন্দোলন হতো না জামাত ইসলাম না থাকলে, সেটা আমি ভুল মনে করি। আন্দোলন হয়েছে একবারে মাঠে ঘাটে প্রান্তরে, কিন্তু তারা তখনই বাদ দিত তাদেরকে। কিন্তু তারা কি করলো, জুলাইয়ের যখন ফলটা আসলো তখন তারা প্রকাশ করলো তারা কমিটির মেম্বার ছিল। এবং এরকম বহু নারীবাদীদের, একজন সাংসদ সদস্যকেই আমি চিনি যিনি এখন জামাতের, আমি তো বলি পোস্টার গার্ল। তো সেই নারীটি যে আসলে মানে আমি তাকে নারীবাদী হিসেবে মনে করতাম বা নারী মুক্তির মানুষ মনে করতাম, কিন্তু সে যে জামাতের হয়ে পারপাস সার্ভ করবে সেটা কখনো বুঝিনি। আরেকজন আছে, একসময় বামপন্থী রাজনীতির সাথে সে তিনি রাজনীতি করতো, নারীবাদী নিজেকে বলতো। তাকে দেখলাম যে নির্বাচনের টিকিট পাওয়ার জন্য সে যখন জামাতের ঘরে গিয়ে বসে এবং এটাকে একটা আদর্শিক জায়গা মনে করে, তখন আমি তার প্রশ্ন করি, মানে আমি সবসময় মনে করি আপা, নারীবাদী ক্ষমতার বিরুদ্ধে তাদের কথা বলতে হবে। পিতৃতন্ত্র একটা প্রচণ্ড প্রতিষ্ঠিত ক্ষমতা, সে ক্ষমতার বিরুদ্ধে থাকতে হবে। যে নিজেকে নারীবাদী বলে এবং ক্ষমতার সাথে গিয়ে গিয়ে লালায়িত হয়, ক্ষমতার টিকিট নেয়, সে আসলে কখনোই নারীবাদী ছিল না। নারীবাদী তার জন্য একটা টোকেন ছিল। এই রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি আরও স্পষ্ট করেছে আমাদের সামনে এর পরে। এবং ধরেন আমরা কখনোই এর আগে, যেটা আপনার সাথে কথা হচ্ছিল, যে এর আগে আমরা কখনো দেখিনি যে নারী কীভাবে পোশাক করবে তার জন্য কেউ বোর্ড প্রস্তাব করবে, নারী কয় ঘন্টা অফিসে কাজ করবে সেটার জন্য একজন রাজনৈতিক নেতা সম্মুখে বলবে যে নারীর জন্য আমরা 5 ঘন্টা কাজের বরাদ্দ দেব। এই জায়গাটাতে আসলে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে এটা কি একটা নতুন ফেনোমেনা রাজনীতিতে, যে ধরেন বাংলাদেশের ইতিহাসে আপনার কি কখনো মনে হয়েছে হ্যাঁ, নারীর সাপ্রেশন পুরো পৃথিবীতেই থাকে, বাংলাদেশেও ছিল, এবং যে গালিগুলোর কথা আমরা বলছি সবসময় এগুলো দেওয়া হয়, কিন্তু এই দেশটা আসলে নারীর ক্ষমতায়ন হয়তো সেইভাবে হয়নি, কিন্তু ক্ষমতা বা নারী তো আমরা দেখেছি টপে। হ্যাঁ, সেই জায়গা থেকে বা আজকে পর্যন্ত এই যে গত 1.5 বছর আমরা দেখলাম যে রাজনীতিটা কোনো না কোনোভাবে নারী কেন্দ্রিক হয়ে গেল না, যে নারী কয় ঘন্টা কাজ করবে সেটা এর আগে কি কোনো রাজনৈতিক দলকে আপনি শুনেছেন যে একেবারে স্পেসিফিকভাবে এগুলো নিয়ে কথা বলা, বা নারীর পোশাকের জন্য অ্যানথ্রোপোলজিস্ট নিয়োগ করা, অথবা নারী রাজনীতি করবে মাহরামের সাথে? হ্যাঁ, এই কথাগুলো কি বাংলাদেশের রাজনীতিতে আগে এভাবে আসেনি। এবং আমরা কিছুটা এগিয়ে, যখন আমি অন্যান্য দেশগুলোতে যাই আমার কাছে একটু জায়গায় এগিয়ে মনে হয়। আমরা কিন্তু নারী প্রধানমন্ত্রী, আসলে এটাকে আমরা টুলস হিসেবে বললেও এটা আমাদের দেশের নারীদের কিছুটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করেছে। দীর্ঘদিন নারী নেতৃত্ব ছিল, অন্তত আমাদের চোখটা অভ্যস্ত হয়েছে, চোখটা অভ্যস্ত হয়েছে। সেই কারণে ধরেন জামাত ইসলাম শুধু বলবো না, আমি বলবো যে ধর্ম নিয়ে যেসব দল রাজনীতিটা করে তাদের প্রত্যেকের ভাষা কিন্তু আসলে এইটাই।